দর্শক স্বাগত জানাচ্ছি পূর্ব সিলেটের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য লোকাল টাইমসের ধারাবাহিক টকশো অনুষ্ঠান জলিল অ্যান্ড আফিয়া ফাউন্ডেশন নিবেদিত ধারাবাহিক এই টকশো অনুষ্ঠানে আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি রয়েছেন তিনি আপনাদেরই সবার পরিচিত মুখ বিয়ানীবাজার উপজেলা জামাতে ইসলামীর সদ্য সাবেক আমির এবং বর্তমানে সিলেট জেলা জামায়াতের অন্যতম দায়িত্বশীল এবং সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিয়ানীবাজারের কৃতি সন্তান মাওলানা ফয়জুল ইসলাম সাহেব। আমরা তার কাছ থেকে শুনব বিয়ানীবাজার সহ আশপাশ এলাকার রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি সহ সার্বিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন। মাওলানা ফয়জুল ইসলাম সাহেব, আমরা তো কয়েকদিন আগেই ঈদুল আজহা আমরা পাড়ি দিলাম, পার করলাম। আপনি পরিবার পরিজন নিয়ে এবারে ঈদটা কেমন কাটালেন, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আলহামদুলিল্লাহ, এবারে ঈদুল আজহা অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা সবাই উদযাপন করেছি, কিন্তু এর পাশাপাশি বিয়ানীবাজারের কিছু সংখ্যক ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদেরকে ব্যথিত করেছে। আর ইন্টারন্যাশনাল রাজনৈতিক পরিস্থিতি এবং এর পাশাপাশি যুদ্ধবিগ্রহর যে অবস্থা, এসব কিছু তো আমাদের ঈদের ক্ষেত্রে কিছুটা অন্তরা হিসেবেই কাজ করে। মোটামুটি ভালো। ধন্যবাদ আপনাকে। মাওলানা ফয়জুল ইসলাম সাহেব দীর্ঘদিন বিয়ানীবাজার উপজেলা জামাতে ইসলামীর আমির হিসাবে দায়িত্ব পালন করেছেন। এটা দীর্ঘদিন বলতে প্রায় 2 যুগেরও বেশি সময়। বর্তমানে তিনি সিলেট জেলা জামায়াতের দায়িত্ব পালন করছেন এবং সেখানে সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব উপজেলা পর্যায়ের রাজনৈতিক যে পদবি নিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জেলা দায়িত্ব পালন করছেন, দুই জায়গার ধরন, কাজের অভিজ্ঞতা এবং প্রক্রিয়াটা সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আলহামদুলিল্লাহ, আমি তো বিয়ানীবাজারে দীর্ঘদিন আমার ছাত্র রাজনীতি থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামী বিয়ানীবাজার উপজেলার আমির হিসাবে 2 যুগেরও বেশি সময় আমি দায়িত্ব পালন করেছি। বিয়ানীবাজার রাজনীতি সচেতন এলাকা এবং পারস্পরিক দলগুলোর মধ্যে ভুল বুঝাবুঝি কোনো ক্ষেত্রে সৃষ্টি হলেও অনেক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের মাঝে ছিল এবং সেই সুন্দর পরিবেশেই আমরা এখানে দায়িত্ব পালন করেছি এবং আমার সকল দলের, সকল মতের মানুষের সাথে, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সাথে আমার সুন্দর সম্পর্ক। আমার এই দায়িত্ব পালনে সবাই সহযোগিতা করেছেন। বিভিন্ন দলের যারা দায়িত্বে আছেন তারাও আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমি এজন্য আনন্দিত যে আমি সুন্দরভাবে আমার দায়িত্ব পালন করাকালীন সময় অতিবাহিত করতে পেরেছি এবং জানি না বিয়ানীবাজারের জন্য কোনো কল্যাণকর কাজ করতে পেরেছি কি না, তো সেটা তো বিয়ানীবাজারবাসী মূল্যায়ন করবে। আমার তো মনে হয় আমি বিয়ানীবাজারের কোনো ক্ষতি হোক সেটা অন্তত না করার জন্য আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। আমরাও দেখেছি আসলে বিয়ানীবাজারের বিভিন্ন সমস্যা, সংকটকালীন সময়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একজন সালিসি ব্যক্তিত্বের ভূমিকায়, রাজনৈতিক নেতার চেয়ে সালিসি ব্যক্তির ভূমিকায় আমরা এই সময়গুলোতে দেখেছি। আমরা প্রায় 3 মাস অতিবাহিত করেছি। 13শ জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী, আপনার দল সেটা বর্তমান সরকারের সাথে প্রধান বিরোধী দল হিসাবে সংসদে অবস্থান করছে এবং এই যে সময়টাতে আপনি বিগত 2 যুগ এখানে দায়িত্ব পালন করেছেন জামাতে ইসলামীর উপজেলা আমির হিসাবে। বর্তমানে জামাতে ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বিয়ানীবাজারের অবস্থানটা কীরকম আছে? পাশাপাশি সরকার দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আপনাদের সম্পর্কটা এখন কীরকম? আলহামদুলিল্লাহ, আমাদের জামাতে ইসলামীর যারা বর্তমানে দায়িত্বে আছেন, তো আমি তো সদ্য বিদায় নিলাম, আর বাকি সবাই তো আমার সহকর্মী যারা তারাই বিভিন্ন দায়িত্বে আছেন। অত্যন্ত চৌকস দায়িত্বশীল হিসাবে আমি মনে করি। আমার চেয়েও ভালো বিয়ানীবাজারের বিভিন্ন সমস্যায় রাজনৈতিক অঙ্গনে এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে বিয়ানীবাজারের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণের ক্ষেত্রে আমার দল বাংলাদেশ জামাতে ইসলামীর
যারা দায়িত্বশীল আছেন তারা অত্যন্ত সুচারুরূপে এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করবে বলে আমি আশা করি। এবং আমার তো দেখা মতে আমাদের রাজনৈতিক দল হিসেবে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর সম্পর্ক আছে। আপনারা দেখেছেন বিগত এই এমপি নির্বাচিত হওয়ার পর আমাদের এই 6 আসনের ইমরান আহমদ চৌধুরী সাহেবের একটি ইফতার মাহফিলেও আমরা জামাত ইসলামী থেকে শরিক হয়েছি এবং আমাদের জননেতা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন সাহেবের ইফতার মাহফিলে বিগত রমজানে বিএনপির নেতৃবৃন্দ শরিক হয়েছেন এবং এভাবেই আমাদের বিয়ানীবাজারের বিভিন্ন সমস্যা সমাধানে বিএনপি এবং জামাত সরকারি দল এবং বিরোধী দলের অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ এবং ভালো সম্পর্ক আছে এবং এটা আমাদের এই এলাকার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। বিগত নির্বাচনে আপনাদের জামাত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন সাহেব, তিনি আপনাদের জাতীয় পর্যায়ে একজন নেতা এবং ঢাকা সিটি উত্তরের আমির হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বিগত নির্বাচনে তিনি সিলেট 6 আসন বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বিয়ানীবাজারে তিনি অল্প ভোটের ব্যবধানে বিয়ানীবাজার উপজেলায় বিজয়ী হলেও গোলাপগঞ্জ উপজেলায় বৃহৎ একটি ব্যবধানের কারণে তিনি পরাজিত হয়েছেন। আপনারা আসলে দলীয়ভাবে এখানে ওনার পরাজয়ের যে কারণ সেগুলো খুঁজে বের করেছেন কিনা বা এগুলো উত্তরণের কোনো উপায় আপনাদের কাছে আছে কিনা, যে আগামী নির্বাচনে এই ভুলগুলো শুধরে আগামীতে আরও ভালো করা যায়? কী মনে করেন আপনি? আসলে আমাদের এই পরাজয়ের পিছনে আমরা যে পর্যালোচনা করেছি, মূলত বিয়ানীবাজার উপজেলা রাজনীতি সচেতন উপজেলা। এখানে সৌহার্দ্যপূর্ণ একে অন্যের সম্পর্ক থাকলেও রাজনীতির ক্ষেত্রে কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়। এই অবস্থার কারণেই জননেতা সেলিমউদ্দিন সাহেবকে বিভিন্ন রাজনৈতিক দল এমপি হন, সেটা বিয়ানীবাজারের বিভিন্ন রাজনৈতিক দল পছন্দ করে নাই। এর পাশাপাশি ইসলামী যে দলগুলো আছে বিয়ানীবাজারে, এর মধ্যেও গুরুত্বপূর্ণ কয়েকটি দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছে যে সেলিমউদ্দিন সাহেব যাতে কোনো অবস্থায় জাতীয় সংসদে নির্বাচিত হতে না পারেন। এই নেগেটিভ ভোটের কারণেই মূলত জননেতা সেলিমউদ্দিন সাহেবের পরাজয় হয়েছে। আপনি যে কথাটি বলেছেন যে বেশ ব্যবধানে তারা গোলাপগঞ্জ ইমরান আহমদ চৌধুরী সাহেব বর্তমান এমপি সাহেব এগিয়েছিলেন, তো উনার এলাকায় তো উনি 15,000 ভোটে এগিয়ে আছেন, সেটা আমি বড় কিছু মনে করি না, সেটা থাকতেই পারে। কিন্তু বিয়ানীবাজারবাসী তাদের কেন্দ্রীয় নেতা যে দলই করেন না কেন, তিনি তো কেন্দ্রতে আছেন, আমাদের বিয়ানীবাজারের লোক, তাকে আমরা কিন্তু সেভাবেই এই রাজনৈতিক কাদা চুরাচুরি নাই, কিন্তু রাজনৈতিক হিংসার কারণেই এবং ধর্মীয় বড় দুইটি দলের হিংসাত্মক ভূমিকার কারণেই এই পরাজয় হয়েছে। এজন্য গোলাপগঞ্জের ভোট দায়ী নয়। আমি মনে করি, আমি তো বিয়ানীবাজারের মানুষ, বিয়ানীবাজারের সব কিছু আমি জানি। আমরা যে বিজয়ী প্রার্থী বিয়ানীবাজার পেয়েছেন 37,000 প্লাস ভোট এবং আমরা পেয়েছি 41,000 প্লাস। তো এতে দেখা গেল 4,000 ভোটের মাত্র ব্যবধান আমরা এগিয়েছিলাম। এই 4,000 ভোটে বিয়ানীবাজারবাসীর যে ভোট আমরা পেয়েছি, জননেতা সেলিমউদ্দিন সাহেব পেয়েছেন, সেটা আসলে বিজয়ের জন্য কাঙ্ক্ষিত ছিল না। এটাই পরাজয়ের মূল কারণ বলে আমি মনে করি। মৌলানা ফজলুল ইসলাম সাহেব, আরেকটি বিষয় যদি আপনার কাছে আমি বলি, যে নির্বাচনের ঠিক পূর্বেই বিয়ানীবাজার পঞ্চকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, অর্থাৎ যে পিএইচডি হাই স্কুল মাঠ যেটিকে আমরা বলি, সেখানে আল ইসলাহ সমর্থকদের একটি তাফসিরুল কোরআন মাহফিল ছিল এবং সেখানে ডক্টর কাফিলউদ্দিন সালেহি আসার কথা ছিল এবং প্রশাসন কেন্দ্রিক এখানে বাধা প্রয়োগ করা হয়েছে এবং পরবর্তীতে যেটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, পুরো দোষটা দায়টা আপনাদের জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের গায়ে চাপানো হয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু তাৎক্ষণিক যারা সংবাদকর্মী বা আমরা সাংবাদিক সংগঠন যারা ছিল, তারা আমরা ধারণা করেছিলাম জামাত ইসলামী বা ছাত্র শিবিরের পক্ষ থেকে কোনো ধরনের ব্যাখ্যা দেওয়া হবে। আপনারা কিন্তু সেটি দেননি। এটিও আপনাদের পরাজয়ের কোনো পেছনে কাজ করেছে কিনা, বা এই বিষয়টাতে আপনাদের কোনো দায় বা আপনারা দায়বদ্ধতা আছেন কিনা বাধা দেওয়ার ক্ষেত্রে, যদি একটু পরিষ্কার করতেন বিষয়টা। বিষয়টা হচ্ছে আল ইসলাহর তাফসির মাহফিল,
এই বিষয়ে জননেতা সেলিমউদ্দিন সাহেবের সাথে আমি আছি তখন সিলেটের একজন নেতা ফোন করেছেন সেলিমউদ্দিন সাহেবকে যে আল ইসলার তফসির মাহফিল এই ঘটনা ঘটতেছে। আমিও জানি না উপজেলা আমির হিসাবে, সেলিমউদ্দিন সাহেব তো আর প্রশ্নই উঠে না, তিনি জানেন না। তো এই যে আমি উপজেলা আমির জানি না, সেলিমউদ্দিন সাহেব জানেন না, অথচ সেলিমউদ্দিন সাহেবের বিরুদ্ধে একটা অপপ্রচার করা হলো, এটা আসলে এই আল ইসলার লোকজন করেছে সেটা আমি বিশ্বাস করি না। কারণ আল ইসলার লোকদের সাথে, তালামিজের লোকদের সাথে আমাদের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, আমাদের আত্মীয়তা আছে। আমাদের বর্তমান আমির সাহেব যিনি মৌলানা মোস্তফা সাহেব, তিনি তো এই আল ইসলার এলাকারই একটি মাদ্রাসার তিনি সুপার, আর সুপার হচ্ছেন আল ইসলার একজন দায়িত্বশীল ব্যক্তি। তাহলে দেখেন কতটুকু সম্পর্ক হলে একই মাদ্রাসায় একজন সুপার একজন সুপার থাকতে পারে। এভাবে আমাদের সামাজিকভাবে আল ইসলার সাথে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু সেখানে বিষয়টা হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা, সেই প্রার্থীর পক্ষ থেকে এর আগে আপনারা জানেন যে জননেতা সেলিমউদ্দিন সাহেব জান্নাত সম্পর্কে একটি সুসংবাদ দিয়েছিলেন যে আমরা এইভাবে কাজ করলে জান্নাত পাবো। এখন ওরা প্রচার করা শুরু করলো, তিনি বেহেশতের টিকিট দেওয়া শুরু করেছে। শুধু এখানেই নয়, এই প্রচারণাটা কেন্দ্র পর্যন্ত চলে গেল, ঢাকা পর্যন্ত। তো এই দেখেন সেলিম সাহেবের ছোট্ট একটা বক্তব্যে যে কথা তিনি টিকিটের কথা বলেন নাই, সেটা তারা অপপ্রচার করলো। এখানেও তাফসির মাহফিলে একই ঘটনা ঘটেছে। সেলিম সাহেব এটা বন্ধ করার জন্য কিছুই করেন নাই, করেছে জমিয়তের কিছু লোক এবং বিএনপির কিছু লোক এখানে আছে। তো এই তাদের কাজকে তারা আবার উল্টা প্রচার করেছে তাদের রাজনৈতিক স্বার্থে, যে এটা সেলিম সাহেব করেছে। আসলে সেলিম সাহেবের উপর একটা মিথ্যা তহমত ছাড়া আর কিছুই নাই। তিনি করেননি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির উপজেলা শাখাও করে নাই। আমি তো উপজেলা আমির ছিলাম, যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমি কোথাও আলাপ করেছি, বরং আমি তো জানি যে আমাদের যে সম্পর্ক আছে তাদের সাথে, তারা এইভাবে কোনো বিষয়ে সিদ্ধান্তে যাবে না। আর আমাদের এটা গুড ধারণা ছিল, কিন্তু তারাও ষড়যন্ত্রের শিকার হয়েছে। তারা অন্য প্রার্থীর ষড়যন্ত্রের কাছেই শেষ পর্যন্ত তারা সেই প্রার্থীকেই ভোট দিলেন, তাদের পক্ষে ভূমিকা রাখলেন। তো সেটা তাদের রাজনৈতিক হয়তো ডিসিশন এইভাবেই ছিল। তো কাফিলউদ্দিন সালেহীকে এখানে আনার ব্যাপারে বাধা দেওয়া বা তাফসির মাহফিলে বাধা দেওয়া তার প্রশ্নই উঠে না। আমাদের ইসলামীর এই ধরনের কোনো কাজ নয়। সেলিমউদ্দিন সাহেবের আলিম উলামাদের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এবং প্রত্যেক আলিম উলামাদেরকে, পীর মাশায়েখদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, এবং প্রত্যেক ইসলামী দলের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। তারা কি কারণে আমাদের বিরোধিতা করে, আসলে রাজনৈতিক উদ্দেশ্যেই অনেককে ব্যবহার করা হয়, এই উদ্দেশ্যেই, এজন্যই এই কাজটি হয়েছে। আমরা মনে করি না যে আল ইসলাহ এটা স্বপ্রণোদিত হয়ে করেছে বা আমরা বিরোধিতা করার কারণে করেছে। আমাদের নামটি অন্যরা ব্যবহার করেছে যে আমরা এই সালেহী সাহেবকে আসতে দেই নাই, অথচ আমাদের এখানে কোনো দূরতম সম্পর্ক নেই। খোঁজ নিলে পাবেন একটি ইসলামী দলের একজন নেতা এবং আরও কিছু আমাদের সরকারি দলের নেতারাও এখানে জড়িত ছিলেন। তো আমি মনে করি এটা একটা নিছক ভুল বুঝাবুঝি হয়েছে। আল ইসলার সাথে আমাদের স্থায়ী কোনো দূরত্ব নেই, এবং আল ইসলার এই বিরোধিতার কারণে যে আমাদের পরাজয় হয়েছে সেটাও আমরা মনে করি না। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় যদি আপনার কাছ থেকে শুনতে চাই, মোহাম্মদ সেলিমউদ্দিন ঢাকা মহানগর উত্তর জামাতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বাড়ি হচ্ছে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারোপারে। তিনি আমাদের এই অঞ্চলেরই মানুষ। আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে জামাতে ইসলামী থেকে তাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে। তিনিও একাধিক সাংবাদিকদের সাথে একাধিক বক্তব্য প্রদানকালে এই বিষয়গুলো তুলে ধরেছেন যে দল তাকে মনোনীত করে হয়তোবা তিনি ইলেকশন করবেন। তো আপনি এই বিষয়ে যদি কিছু বলতেন, বিয়ানীবাজারবাসী হয়তোবা এই বিষয়টা সম্পর্কে কিছু জানতে চায়। তো আসলে জননেতা সেলিমউদ্দিন সাহেব জাতীয় পর্যায়ের একজন
রাজনৈতিক ব্যক্তিত্ব। তার জীবনের শুরুতেই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিলেট মহানগরী শাখার সভাপতি ছিলেন, সিলেট জেলা সভাপতি ছিলেন, মৌলভীবাজার জেলা সভাপতি ছিলেন। কেন্দ্রতে তিনি পাবলিকেশন সেক্রেটারি, পরবর্তীতে অফিস সেক্রেটারি এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল এবং দুইবারের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এবং গত 4 দলীয় ঐক্যজোটের সরকারের সময় তিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এজন্য জননেতা সেলিমউদ্দিন সাহেবের রাজনৈতিক অঙ্গনে বেশ একটা গ্রহণযোগ্যতা আছে। জাতীয়ভাবে তার এই গ্রহণযোগ্যতার কারণে তাকে যদি ঢাকা সিটি উত্তরের মেয়র প্রার্থী দেওয়া হচ্ছে আমরা জেনেছি, তো সেই প্রার্থী দিলে আমরা বিয়ানীবাজারবাসী তো খুশি হওয়ার কথা। কারণ তিনি মেয়র হলেও বিয়ানীবাজারের যে ভবিষ্যতে এমপি ইলেকশনে প্রার্থী হতে পারবেন না সেটা কোনো কথা নয়। তিনি তো মেয়র ঢাকায় হলেও আমরা আশা করি আগামীতে তিনি এমপি ইলেকশনেও এখানে থাকবেন। তো যেহেতু তার এই এলাকায় তার জনসাধারণ ব্যাপকভাবে তাকে ভোট দিয়েছেন, লক্ষাধিক ভোট পাওয়া একটি এলাকার জন্য খুবই সৌভাগ্যের। আমরা এই যতটুকু ভোট পেয়েছি বাকিগুলো তো আমরা ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছি। জননেতা সেলিমউদ্দিন সাহেব ঢাকার মেয়র প্রার্থী হলে আমরা খুশি হব। আমরা বিয়ানীবাজারবাসী তাকে সহযোগিতার জন্য আমরা ঢাকায় ইনশাল্লাহ যাব। যেখানে যেখানে সহযোগিতা করা প্রয়োজন আমরা সেই সহযোগিতা ইনশাল্লাহ করব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা নির্বাচনের পরই আসলে সিলেট 6 আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এখানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। উনি বিশেষ করে ওনার কুশিয়ারা সেতুর উপর একটি ব্রিজ নির্মাণ প্রকল্প এবং সিলেট চারকাই শেওলা স্থলবন্দর মহাসড়ক প্রকল্প এবং বিশেষ করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিয়ানীবাজার সরকারি কলেজের 10তলা বিল্ডিং যেটি, এবং সেটি তো ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে। আপনারা এই অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ কিংবা সরকার দলীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে কোনো ধরনের দাওয়াত পেয়েছেন কিনা, আপনাদের উপস্থিতি কিন্তু আমরা সেখানে দেখিনি। পাশাপাশি এই যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আমরা দেখি আপনাদের নেতাকর্মীরা লিখে থাকেন এই কাজগুলো নাকি মোহাম্মদ সেলিমউদ্দিন সাহেব আগেভাগেই বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে জমা দিয়েছিলেন কাজের অনুমোদনের জন্য। এটা আসলে এই ক্রেডিটটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা মতপার্থক্য সৃষ্টি হয়েছে। যদি আপনার মুখ থেকে এটা আমরা একটু ক্লিয়ারিফিকেশন শুনতে চাই, আর যদি আপনার কাছে কোনো তথ্য থেকে থাকে একটু দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, আমরা আসলে আশা করেছিলাম যে আমাদের দীর্ঘদিন পরে 17 বছর পরে আমাদের এই বিয়ানীবাজারের এমপির নতুন জনগণের পক্ষ থেকে যিনি বিএনপির জেলা সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন, আমি প্রথম যেদিন তার উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলাম ইফতার মাহফিলে, সেখানেও আমি আশা ব্যক্ত করেছিলাম যে অতীতের এমপিদের মতো আশা করি তিনি ভূমিকা রাখবেন না। কিন্তু প্রথম ঘটনা যেটা আমাদেরকে ব্যথিত করেছে যে বিয়ানীবাজার সরকারি কলেজের যে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমরা বিরোধী দলের সামান্য ভদ্রতাটুকু আমাদের প্রতি রাখা হয়নি, আমরা কোনো দাওয়াত পেলাম না। অথচ এই আপনারা একটু চিন্তা করে দেখেন, 3 মাসও হলো না যে সরকারের, এই সময়ের এর আগের টেন্ডার বাতিল করে নতুন বরাদ্দ এনে সেটা কি উদ্বোধন করা সম্ভব? কোনো অবস্থায় সম্ভব না। জননেতা সেলিমউদ্দিন সাহেব বিয়ানীবাজার সরকারি কলেজের অতীতের যে সরকারগুলোর যে টেন্ডারগুলো সেটা বাতিল করার ব্যবস্থা করেছেন। পরবর্তীতে তিনি 10 কোটি টাকা ফান্ড এনেছেন, 15 কোটি টাকার ফান্ডের ব্যবস্থা করেছেন এবং সেটা পর্যায়ক্রমে কাজ শুরু করার তিনি ব্যবস্থা করেছেন এবং সেই প্রক্রিয়াটা নির্বাচনের আগেই তিনি সম্পন্ন করেছেন। সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে। কিন্তু নতুন এমপি মহোদয় সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অন্তত আমাদেরকে একটু দাওয়াতটা দিলে আমরা অন্তত শরিক থাকলাম এই উন্নয়নমূলক কাজে। শুধু এই কাজ নয়, জননেতা সেলিমউদ্দিন সাহেব শিখপুর বহরগ্রাম সেতুর কথা আপনারা জানেন, সেটাও কেটে নেওয়ার সমূহ ব্যবস্থা করা হয়েছিল। 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন কোনো এমপি নেই
কোনো জনপ্রতিনিধি নেই, তখন জননেতা সেলিমউদ্দিন সাহেবই এই শিখপুর বরগাম সেতুটা রক্ষা করলেন। তিনি দৌড়ঝাঁপ দিলেন, মিনিস্ট্রিতে গেলেন, চিফ ইঞ্জিনিয়ারের দপ্তরে গেলেন, চিফ যে বিভিন্ন ধরনের যে যে জায়গায় দেওয়ার তিনি প্রয়োজন মনে করলেন সেখানে গেলেন, টেলিফোনে কথা বললেন, নতুন অ্যালাইনমেন্ট করাইয়ে সেটি কাজ শুরু করালেন। কিন্তু আজকে দেখা যায় এই কাজ শুধু নয়, এই যে কুশিয়ারা নদীর উপর শরীফগঞ্জের যে যেই যে মিরগঞ্জ শরীফগঞ্জ যে সেতু হবে, সেই সেতুটাও তিনি সেতু মন্ত্রণালয়ে গিয়ে তিনি এর আগে অ্যাপ্লিকেশন করেছেন এবং সেটার ব্যবস্থা করেছেন। শুধু এটা নয়, বাগার একটা ব্রিজের কথা তিনি সেই সেতু মন্ত্রণালয়ে সেই দাবিটাও দিয়ে রেখেছেন। এভাবে তিনি নদী ভাঙ্গন সহ অনেক উন্নয়ন প্রকল্পর কাজ এগিয়ে রেখেছেন। তো কিন্তু তারা যখন বক্তব্য দেন তখন তো মনে হয় যে সেটা তারেক রহমান সাহেব এই প্রধানমন্ত্রী হয়েই এগুলা বরাদ্দ দিয়েছেন, এগুলা শুরু করেছেন, অথচ এই 3 মাসের মধ্যে এইগুলা কাজ তো করা কোনো অবস্থায় সম্ভব নয়, সেটা জনগণও বুঝে। তো সেলিমউদ্দিন সাহেবের এই অবদান আমি মনে করি আমরা বিনিয়োগবাসী স্মরণে রাখা উচিত। এবং এমপি মহোদয়ের প্রতি আমি আগেই যে পরামর্শ দিয়েছি যে উপজেলা প্রশাসনে গোলাপগঞ্জে এবং বিয়ানীবাজারে বিরোধী দলগুলো সহ একটু বসার ব্যবস্থা যাতে করেন, যাতে সমন্বিত উন্নয়ন হয়। বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী অতীতে যেভাবে বঞ্চিত হয়েছেন সেই বঞ্চনার দূরীভূত হয় এবং সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী যাতে ঐক্যবদ্ধ থাকি, এই বিষয়ে তিনি উদ্যোগ নেবেন সেটা আমি মনে করি। তিনি একজন জেলা বিএনপির সেক্রেটারি হিসাবে, একজন রাজনৈতিক ছাত্র রাজনীতি থেকে একজন উঠে আসা এক ব্যক্তিত্ব হিসাবে আশা করি তিনি এই পদক্ষেপ নেবেন। অতীতে দেখছি যে একলা চলো নীতি অবলম্বন করেছিল আওয়ামী লীগ এবং এজন্যই আমরা অতীতে কোনো কিছুই জানতাম না আওয়ামী লীগ কী করবে, উন্নয়ন কি করতেছে, কি হবে কি না হবে, বাজেট কি আসলো না আসলো, বিরোধী দলগুলো একেবারেই অন্ধকারে ছিল। আমি মনে করি এখন এমপি মহোদয় বিরোধী দলগুলোকে সম্মান করবেন, বিশিষ্ট নাগরিকদেরকে সম্মান করবেন, সকলকে নিয়ে পরামর্শ করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। সেলিমউদ্দিন সাহেবের এগিয়ে নেওয়া ফাইলগুলো আরও এগিয়ে যাক সেটা আমরা চাই এবং বিয়ানীবাজারবাসীর সকল সমস্যার সমাধান হোক, রাস্তাঘাটের সমস্যার সমাধান হোক, বিয়ানীবাজারের নদী ভাঙ্গনগুলোর সমস্যার সমাধান হোক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলো আসুক, সকল উন্নয়ন কার্যক্রম আমাদের বর্তমান এমপি সাহেবের নেতৃত্বেই হোক, কিন্তু আমাদেরকে একটু জানাবেন, আমাদেরকে পরামর্শতে শরিক করবেন, সেটাই আমরা আশা করি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষাংশে চলে এসেছি। আরেকটি প্রশ্ন আপনার কাছে, সাম্প্রতিক সময়ে বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা একটু জানতে চাইব। বেশ কয়েকটি আত্মহনন, হত্যা, খুন, লাশ উদ্ধার এবং অনেক সময় আমরা দেখি চুরি ডাকাতি সহ ছিনতাই, চাঁদাবাজি, একটি ব্যাংক থেকে দিনে দুপুরে একজন নারী কাস্টমারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আবার বিজিবি, পুলিশ, র্যাবের যৌথ অভিযানে, পৃথক পৃথক অভিযানে এখানে মাদকদ্রব্য উদ্ধার, চোরাই পণ্য উদ্ধার, চোরা কারবারি গ্রেপ্তার, মাদক সেবী যারা তারা গ্রেপ্তার, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা। গতকালকে একজন 60 বৃদ্ধ এবং একটি শিশুর মধ্যে যে ঘটনাটা ঘটেছে, এই বিষয়গুলো নিয়ে বিয়ানীবাজারের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে গড়াচ্ছে নাকি এই যে এটি একটি সংকট, এই সংকট নিরসনের আসলে উপায় কি? আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে এই অঞ্চলে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, আপনার দলের দায়িত্বশীল হিসাবে আপনি কি মনে করেন এই সমস্যাগুলো আসলে আমাদের জন্য উদ্বেগের কারণ কিনা এবং এগুলো থেকে উত্তরণের কোনো উপায় আমাদের কাছে আছে কিনা? আলহামদুলিল্লাহ, আমি মনে করি এই যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন বিয়ানীবাজারবাসীর জন্য অত্যন্ত কঠিন একটা সময় আমরা অতিবাহিত করেছি। একদিকে দেখা যায় যে অনেক কম বয়সী মেয়েরা আত্মহত্যা করতেছে, ছেলেরাও আত্মহত্যা করতেছে। এই যে একটা ঘটনা, কী কারণে আত্মহত্যাটা ঘটলো
সেই কারণগুলো বের করে এই বিষয়টা বন্ধ করা দরকারের পাশাপাশি দেখা যায় যে দিনের একজন নিজের গড়ে এই যে রূপক নামক যে ভদ্রলোক, তিনি নিজের গড়েই আছেন, কিন্তু তাকে ফাঁসির এই যে তাকে আত্মহত্যার নাটকের মতো করে যে বেঁধে রাখা হলো, আমরা তো মনে করতেছি তাকে পরিকল্পিতভাবেই কে বা কারা হত্যা করেছে। এছাড়া এই যে বিভিন্ন মাদকের ছড়াছড়ি, কিশোর গ্যাং আছে, এরপরে বিভিন্ন আমাদের বর্ডার এলাকার এই উপজেলা হিসাবে বর্ডার থেকে যে সমস্ত অবৈধ অস্ত্র এবং অবৈধ যে সমস্ত মাদকগুলো আসতেছে, স্কুল পর্যায়ে পর্যন্ত এই যে মাদকের ব্যবহার আজকে শুরু হয়েছে। বিভিন্ন স্কুলের পার্শ্ববর্তী অনেক দোকানে দেখা যায় এই ইলেকট্রনিক্স সিগারেট যে সেটাও পাওয়া যায়, অথচ সেটা আমাদের যুব সমাজের জন্য এবং ছাত্রদের জন্য আর ছাত্রীদের জন্য এটা অশনি সংকেত। তারা এই যে অনলাইন মিডিয়ার মাধ্যমে ওই সমস্ত মাদকে তারা আকৃষ্ট হচ্ছে এবং এক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। আমরা মনে করি দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমি মনে করি যে আমরা প্রশাসনের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে এই বিয়ানীবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিয়ানীবাজারের যানজট, বিয়ানীবাজারের সার্বিক সমস্যাগুলো নিয়ে একটু মত বিনিময় সভা করা উচিত। আমাদের কারো কারো পরামর্শ হয়তো এমন আমরা পাবো, সাংবাদিক সমাজকে নিয়ে, শিক্ষাবিদদেরকে নিয়ে, আলেমুলামাদেরকে নিয়ে যদি পরামর্শ করা হয়, তাহলে আমরা এই সমস্যাগুলো থেকে উত্তরণ কিভাবে সে একটা পথ বের হবে এবং প্রশাসনও সেই ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নিতে পারবে এবং আমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে। আমাদের বিয়ানীবাজারের ভবিষ্যতের স্বার্থে আমি মনে করি সরকারি দল উদ্যোগ নেবেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় এবং এই যে হত্যা, আত্মহত্যা এবং ছিনতাই, এই বিভিন্ন ব্যাংকের টাকা আনতে গিয়েও মহিলা গ্রাহকরা হেনস্থার শিকার হচ্ছেন, তাদের টাকাগুলো এই চক্র নিয়ে যাচ্ছে। এইভাবে বিয়ানীবাজারের সার্বিক পরিস্থিতি, একজন বৃদ্ধর গতকালকের ঘটনা, এছাড়া আরও অনেক ঘটনাগুলো আছে, সবগুলো বিষয়ে আমার মনে হয় আমরা যারা রাজনীতিবিদ আছি বিয়ানীবাজারের, যারা বিভিন্ন দলের প্রধান আছেন, যারা বিভিন্ন দল পরিচালনা করতেছেন, যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, শিক্ষাবিদরা আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আছেন, সবাইকে নিয়ে বসে আইন শৃঙ্খলা রক্ষায় যাতে আমরা সবাই মিলে সুন্দর বিয়ানীবাজার গড়ে তুলতে পারি, একটি আদর্শ বিয়ানীবাজার গড়ে তুলতে পারি, একটি মডেল বিয়ানীবাজার গড়ে তুলতে পারি, সেজন্য আমরা সবাই উদ্যোগী হব এবং আমরা সবাই সচেতন হব। এজন্য জনসাধারণকে, বিয়ানীবাজারবাসীকে এই আহ্বান জানাতে চাই যে আমরা যেন সবাই সচেতন হই, ঐক্যবদ্ধ হই, ন্যায়ের পক্ষে, বিয়ানীবাজারকে গড়ার পক্ষে এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের যুবকদেরকে, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে রক্ষায় আমরা যাতে বলিষ্ঠ ভূমিকা নিতে পারি। এই ক্ষেত্রে যেন আমরা দলাদলি না করি, আমরা যেন দলাদলির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা বিয়ানীবাজারের উন্নয়নে, বিয়ানীবাজারের কল্যাণে, বিয়ানীবাজারের আইন শৃঙ্খলা রক্ষায়, বিয়ানীবাজারের সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা ভূমিকা নিতে পারি। আমি সকলের কাছে এই আহ্বান রাখতেছি আপনাদের মাধ্যমে। জি, ধন্যবাদ আপনাকে। এবার তো বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে আসলে জানতে চাই, আমরা শুনেছি আগামী এই চলতি বছরের শেষ দিকেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং স্থানীয় সরকার নির্বাচন যদি অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে জামাতে ইসলামী মনোনীত ক্যান্ডিডেট ছিলেন আপনি। এই সিদ্ধান্ত কি আপনার দলের এখনও বহাল আছে কিনা একটু জানতে চাইব। পাশাপাশি যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন সেক্ষেত্রে বিয়ানীবাজারবাসীর প্রতি আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা তো বিগত
2014 সালের নির্বাচনে আমি আমার জীবনের প্রথম উপজেলা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তো সেই প্রতিদ্বন্দ্বিতায় যে সময় আমাদের মাথার উপর হুলিয়া ছিল, আমার নির্বাচনী কর্মী যারা আশেপাশে ছিলেন সবাই একসাথে দাঁড়াতেও পারেননি। এই কঠিন সময়েও বিনিয়োগবাসী আমাকে মহব্বত করেছেন, মায়া করেছেন এবং ব্যাপক ভোট দিয়ে আমি তো জনগণের মতামত অনুযায়ী তো আমি বিজয়ী ছিলাম, আমার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। তো সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এবারও উপজেলা নির্বাচনে প্রার্থী হিসাবে নির্ধারিত করেছেন। দল যেহেতু আমাকে প্রার্থী হতে চাচ্ছে এবং সিলেকশনও করেছেন, সেজন্য আমি ইনশাআল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যখনই হবে তখন প্রার্থী হিসাবে নিজেকে উপস্থাপন করব। বিয়ানীবাজারবাসী অতীতে যেভাবে আমাকে মায়া করেছেন, সহযোগিতা করেছেন, মহব্বত করেছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, দোয়া করেছেন, এর মধ্যে অনেক ভোটার অতীতের আজকে দুনিয়াতে নেই। যারা দুনিয়া থেকে চলে গেছেন আমি সকলের জন্য রুহের মাগফিরাত কামনা করছি। আর আমি আশা করি বিয়ানীবাজারবাসী আমাকে সহযোগিতা করবেন। আমি একটি মডেল এবং আদর্শ স্থানীয় বিয়ানীবাজার উপজেলা গড়ে তোলার জন্য জান প্রাণ দিয়ে আপনাদের ভোট নিয়ে, আপনাদের মতামত নিয়ে যদি নির্বাচিত হই তাহলে ইনশাআল্লাহ আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা এবং মেধা যোগ্যতা যতটুকু আছে সব কিছু দিয়েই আমি বিয়ানীবাজারের খেদমত করার, সেবা করার এবং দায়িত্ব পালনের আমি চেষ্টা করব। আমি সকলের সহযোগিতা দলমত নির্বিশেষে, যেহেতু এটা দলীয় ইলেকশন নয়, যদি দল থেকে সিলেকশন করা হয় শেষ পর্যন্ত মার্কা এবং বিভিন্ন দিক দিয়ে স্থানীয় সরকার নির্বাচন, এই জন্য আমি মনে করি দলমত নির্বিশেষে সবাই আমাকে, বিনিয়োগবাসী আমাকে সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আপনাকে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা শুনছিলাম বিয়ানীবাজার উপজেলা জামাতে ইসলামের সদ্য সাবেক আমির এবং সিলেট জেলা জামাতে ইসলামের বর্তমান সমাজসেবা বিষয়ক সম্পাদক জনাব মৌলানা ফয়জুল ইসলাম সাহেবের কাছ থেকে। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।